ছিলেন এবং তার কর্মস্থলে এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য আজকে যে কজন মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে এই ঘটনার বিচারের দাবিতে তাদের প্রত্যেককে আমি পুলিশ জানাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইনজীবী বিক্রয় ব্যানার্জি, ওনাকে বলবো আমাদের মধ্যে কিছু সচেতনতা প্রচারের জন্য। একটা স্ট্রাকচারকে বলা একটা মানে বাঁশের খুঁটি, একটা প্যান্ডেল যেরকম তৈরি করার জন্য বাঁশ বাঁধা হয়, সেই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের প্রশাসন। আমাদের যে আইনের যে প্রোটোকলস গুলো আছে সেই প্রোটোকলস গুলো সেই প্রত্যেকটা ন্যায্য জায়গাগুলোকে যদি ঠিক করে মানা হয় তাহলে কিন্তু একটা প্রপার বিচার ব্যবস্থা, একটা ন্যায় ব্যবস্থা, তবেই কিন্তু একটা সমাজ যেখানে কিন্তু কোন রকম ভাবে কেউ একটা জিনিস অন্যায় করে বা কেউ কোন একটা আইন বিরুদ্ধ কাজ করেছে সেটাতে ভাবতে না পারে যে আমি কার পেয়ে যেতে পারি। এবার আইনে নিয়ে সাধারণ মানুষের কিন্তু কয়েকটা বক্তব্য আছে, যারা হয়তো কোর্টের ভেতরটা দেখেননি বা যারা হয়তো জানেন না যে জুডিশিয়াল প্রসিডিংস বা আইন কিভাবে কাজ করে কোর্টের ভেতরে, কিভাবে আমরা দোষীকে দোষী বলতে পারবো বা কিভাবে আমরা অভিযুক্তকে দোষী অব্দি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটাকে আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো না। একদম প্রত্যেকটা জায়গায় এই যে অপরাধী একেই আমরা দোষী সাব্যস্ত করা হলো এবং তার ফলে আইনানুগভাবে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা আছে, যা যা পানিশমেন্ট আছে সেগুলো তাকে দেওয়া হবে। এই জায়গাটাতে আমরা কিভাবে যেতে পারবো? আমাদের সঙ্গে যখন একটা ক্রাইম হচ্ছে, যত ছোটই হোক না কেন, সবার আগে সেটার কগনিটিভ নেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের, এবং সেই জায়গাতেও কিন্তু আমাদের আইনে কিন্তু এর অনেক রকমের রেমিডিস দেওয়া আছে। যেমন জিরো এফআইআর। জিরো এফআইআর মানে কি? অন্য জায়গায় হয়েছে অথচ আমি সেই জায়গায় যেতে পারছি না এমন থাকে। ধরুন কোনো মেয়ে একদম রাত্রির বেলায় অনেক একটা খুব অনারেবল টাইমে সে এমন একটা জায়গায় গেছিল যে জায়গায় সে ফেরত যেতে পারবে না এফআইআর করার জন্য, একটা কমপ্লেন করার জন্য। তখন কি সে কোথাও গিয়ে কমপ্লেনটা জানাবে না? তার লোকাল থানায় সে জানাতে পারে, কিন্তু অনেক জায়গাতেই আমরা দেখি তাকে লোকাল থানা থেকে বলা হয় না, যেখানে ঘটনা ঘটছে ওখানে গিয়ে আপনার এফআইআর করবে। অনেক জায়গায় বলা হয়। এটা কিন্তু সম্পূর্ণভাবে আইনের বিরুদ্ধ কাজ। একটা জিরো এফআইআর নেওয়ার সংবিধান কিন্তু আছে, এবং শুধু জিরো এফআইআর এখন যেটা নতুন হয়েছে সেটা হচ্ছে আপনারা যদি একটা ইমেল করে দেন 3 দিন পরে কিন্তু আপনারা থানায় গিয়ে সেখানে সিগনেচার করে অফিসিয়ালি এফআইআর লঞ্চ কিন্তু আপনারা সেখানে করতে পারেন। আপনাদের কমপ্লেন্ট আপনারা ইমেলের মাধ্যমে জানালেন, পরবর্তীকালে 3 দিনের মধ্যে টাইম দেওয়া হয়েছে আমাদের যে নতুন ভারতীয় নাগরিক সমিতি সেইখানে, যে আপনারা যদি সেখানে সিগনেচার করেন সেটাও দ্যাটফিল অথরিটি একটা প্রপার কন্টেন্ট যেখান থেকে আমরা এফআইআর লঞ্চ করাতে পারি। এরপরে আমরা আসি যে বিচার প্রক্রিয়াটাকে আমরা কিভাবে আরো ফেসিলিটেট করতে পারি। প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু অন্যায় বা অবিচার আমরা ধরি না, আমাদের জীবনটা ঘটে প্রত্যেকের সঙ্গে ঘটে। আমরা যদি মনে করি যে আমরা এই জিনিসটাকে নিয়ে প্রপার আইনি প্রক্রিয়ায় এগোবো, হয়তো ধৈর্য ধরতে হতে পারে, হয়তো অনেক জায়গায় অনেক সময় লাগতে পারে। এটা আমরা বলছি না যে একদিনেই আমরা বিচার ব্যবস্থাটাকে বাড়িতে দিতে পারি, কিন্তু বিচারের প্রত্যেকটা প্রক্রিয়ায় প্রত্যেকটা পদক্ষেপে যদি আমরা আমাদের সাক্ষ্যগুলোকে, যদি আমাদের প্রমাণগুলোকে যদি আমরা সেগুলোকে সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু সেটা যারা ইনভেস্টিগেটিভ অথরিটিস থাকে তাদের পক্ষেও যেমন সেটা সুবিধা হবে, এবং কোনো জায়গায় যদি ইনভেস্টিগেটিভ অথরিটি সেই প্রমাণগুলো বা সেই সাক্ষ্যগুলোকে দিতে অস্বীকার করেন, সেখানেও কিন্তু আমরা যদি প্রপারলি স্টোর করে রাখি, তখন কোর্টে আমরা যাবো, তখনই কিন্তু সেই জিনিসগুলোকে আমরা সামনে আনতে পারি। এখন ইলেকট্রিক্যাল এভিডেন্স চলে এসেছে, যেটা আগে সেকেন্ডারি এভিডেন্স ছিল, এখন সেটা কিন্তু প্রাইমারি এভিডেন্স। যে কোনো হোয়াটসঅ্যাপ কনভারসেশনে, যে কোনো মেসেজ, যে কোনো এসএমএস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সাইবার সিকিউরিটির যুগ এটা, প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশটে নিয়েও সেটাকে রেখে দিন, স্টোর করে দিন। পরবর্তীকালে আপনাদের আইনজীবীর সাথে বার কথা, এখন তো সবকিছুই আমাদের নেটে চলে আসছে। 65 এর একটা সার্টিফিকেশন ইলেকট্রিক্যাল এভিডেন্স, সেটাকে প্রপার মান্যতা দেওয়ার জন্য কোর্টে। শেষ যে বিষয়টায় আসবো, এই যে গোটা মামলাটা সাক্ষ্য এবং তথ্য এবং প্রমাণ, এই জিনিসগুলোর উপর কিন্তু প্রচন্ড ভাবে এই মামলাটা দাঁড়িয়ে আছে, এবং সাক্ষ্য প্রমাণটাকে ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বলেই হয়তো আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। চার্জশিটের মধ্যে কি কোনো ল্যাকিউনা আছে? কোনো ল্যাকিউনা আছে? চার্জ ফ্রেম কি ঠিকভাবে হয়েছে এবং আলটিমেটলি কনভিকশন হবে কিনা, বলে কারা কারা কোন কোন সেকশনে দোষী সাব্যস্ত হবে, এটাও কিন্তু আজকে একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে। কাজে আমাদেরকেও কিন্তু আরো সতর্ক হতে হবে। প্রত্যেকটা সময় সবকিছু একটা নিজেদের কাছে কপি রাখুন, থানায় কিছু কথা মেইল করুন, কলকাতা পুলিশের প্রত্যেকটা ওয়েবসাইটেরই প্রত্যেকটা থানা একটা করে মেইল আইডি আছে, সেখানে মেইল করুন। মেইলের যে সেন্ড রিসিট সেটা নিজেদের কাছে আপনাদের পেয়ে যাবে সবসময়। আপনাদের তরফ থেকে যে কমিউনিকেশন হয়েছিল এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। আজকে
পরিসরে এইটুকুই বলছি, এবং পরবর্তীকালে হচ্ছে এই নিশ্চয়ই ইচ্ছা থাকলে যখন এটা নিয়ে আমরা আরো ইলাবোরেটলি ডিসকাস করতে পারি। শাবনা বিপ্লব 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 ও শাবনা বিপ্লব বিপ্লব সিনিয়র ডাক্তার ডক্টর বিক্রমপুর ভূমিঠাকুরকে বলবো একবার আমাদের সাথে কিছু বক্তব্য শেয়ার করতে। আজকে আমাদের বিচারকের 100তম দিন। এই সময় দাঁড়িয়ে আমার একটা জিনিস খুব মনে হচ্ছে যে আমাদের এখন এই বিলম্বিত বিচারের জায়গায় দাঁড়িয়ে একটা বড় লড়াই হচ্ছে ঘুরে না যাওয়া। মানুষের সোশ্যাল এন্ড পলিটিক্যাল মেমোরি ভীষণ ভোলাটাইল। আমরা আগের বছরের কথা এবছর মনে রাখতে পারি না। তো কিন্তু এই যে মনে রাখার একটা লড়াইয়ে আমরা নেমেছি, আমার মনে হয় ভেরি ক্রুশিয়াল। আমরা যেন একে অপরের সাথে এইভাবে লেগে লেগে থাকতে পারি। একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট যখন তৈরি হয়, অনেক সময় সেরকম ডিরেকশন লেস হয়। তার একটা বড় কারণ হচ্ছে যে কোনো একটি স্পেসিফিক এজেন্ডা বা একজন লিডারের আন্ডারে তো সেটা হয় না, স্পন্টেনিয়াস লিডারশিপ নিয়ে এই মুভমেন্টগুলো তৈরি হয়। এবং সেই জন্য যেমন এই মুভমেন্টের মধ্যে একটা অদ্ভুত প্রাণশক্তি আর থাকে, তেমনি ডিরেকশন ভুলে যাওয়ারও একটা প্রবণতা থাকে। তো এটা একটা খুব কমন সমস্যা এই ধরনের মুভমেন্টে। কিন্তু আমি গর্বের সাথে বলতে পারি যে আমি এতদিন ধরে দেখছি এই 100 দিন হতে চললেও মানুষ কিন্তু একে অপরের সাথে চলেছেন, সীমিত হয়ে যায় এই মুভমেন্টটা। আজ আপনারা এই মঞ্চ থেকে যে কাজটা করছেন, আমি যদি মনে করি যে আমি সেটাকে আন্তরিকভাবে সমর্থন করি, আমি আসবো, আপনাদের আইডিওলজি শুনবো, শেয়ার করবো আমার মতামত এবং সমর্থন জানাবো। আমি চাইবো না আমার আইডিওলজি এখানে কন্ট্রাডিক্ট করবো, কারণ প্রাইমারিলি এটা আমার ইভেন্ট না। তো সেই জিনিসটা বৃহত্তর আন্দোলনেও আমাদের মনে রাখা দরকার। WBJDF যে আন্দোলনটাকে এতদিন ধরে চালিয়ে নিচ্ছে এবং আরো অন্যান্য অর্গানাইজেশনরা যারা লিগালি এবং সোশ্যালি লড়াই করছেন, আমি যদি তাদের সমর্থন করি তাহলে আমায় বুঝতে হবে তাদের দাবিটা কি, এবং সেই দাবিটার সাথে যদি আমি অ্যালাইন্ড হই তাহলে সেটাকে নিজের দাবি করে ভাবতে হবে। আমরা আইনের উপর অন্তত কোনো উপায় নেই, একটু ভরসা রাখি এবং এই টিকে থাকার লড়াইটা যেন আমাদের চলে, এবং খুব স্যাটেলাইট হয়ে যেন আমাদের স্কুলে কলেজে ওয়ার্ক প্লেসে এই সাহসের সংস্কৃতিটা তৈরি হয়। এবং সেটা তৈরি করতে গেলে কিন্তু এটাও মনে রাখা দরকার, যখন একজন প্রতিবাদে গলা তুলছেন 10 জন যেন তার পাশে গিয়ে দাঁড়ায়, যেটা আমরা অনেক সময় করি না। তো আমার মনে হয় আমরা যদি চেষ্টা করি এইভাবে একে অপরের সঙ্গে থাকার, একটি নিশ্চয়ই অভয়া বিচার পাবে এবং বৃহত্তর ভাবে আমরা এরকম বিপর্যয় যেন ভবিষ্যতে আরো অবদমিত করতে পারি, সেই পথে আমরা অগ্রসর হতে পারি। ও শাবনা বিপ্লব 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 ও শাবনা বিপ্লব 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 আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন WBJDF এর পক্ষ থেকে দেবাশিস দা, ডক্টর দেবাশিস দা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। মূলত যারা প্রথম সারিতে দাঁড়িয়ে এই আন্দোলন শুরু করেছিলেন, যাদেরকে দেখে আমাদের এই পথে নামা, তাদের জন্য আজও আমরা আন্দোলন চালিয়ে যেতে চাইছি। প্রথম কথা বলে নেওয়া জরুরি যে আজকে 100টা দিন পেরিয়েছে এই পশ্চিমবাংলার বুকে এত বড় একটা আন্দোলন, যেখানে প্রত্যেকটা মানুষ, আমরা এটা কখনোই মনে করি না যে এটা কোনো শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা আদৌ কোনো ডাক্তারদের আন্দোলন বা স্বাস্থ্যকর্মীদের আন্দোলন, এটা একদমই নয়। আমরা জানি আজ থেকে 3 মাস আগে 14 তারিখ রাত, 15 তারিখ যে রাত দখল হয়েছিল, সেখানে কিরকম ভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন রাতের দখল নিতে, অধিকার বুঝে নিতে, এবং তারপর থেকে অজস্র প্রতিবাদী মিছিল, প্রতিবাদী কনভেনশন, আমাদের বিভিন্ন কর্মসূচি, সেটা স্বাস্থ্য ভবন অভিযান হতে পারে, লাউবাজার অভিযান হতে পারে, স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ হতে পারে, আমরণ অনশন কর্মসূচি হতে পারে ধর্মতলায়। তাতে হাজার হাজার লাখে লাখে সাধারণ মানুষের সমর্থন আমাদের বুঝিয়েছে যে এই আন্দোলন আসলে সব মানুষের আন্দোলন। কিন্তু এত বড় একটা আন্দোলন আজকে 100 দিন পেরোনোর পর কয়েকটা কথা বলা জরুরি মনে হচ্ছে, যে বেশ কিছু জিনিস আমরা ছিনিয়ে আনতে পেরেছি, বেশ কিছু জিনিস বাকি আছে যেগুলো আমাদের রাস্তায় নেমে ছিনিয়ে আনতে হবে। কিন্তু সব থেকে বড় প্রাপ্তি যেটা আমাদের মনে হয়, দুটো জিনিস। এক, যে প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে শাসকের যে রক্তচক্ষু, সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে রাস্তায় নামতে পারছেন, সিদ্ধারা সোজা রাখতে পারছেন, এবং স্বাধীনভাবে কোন দলীয় রাজনৈতিক এজেন্ডার মধ্যে না গিয়ে
নিজের কথা সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যে বলার সাহসটা দেখাচ্ছেন। দলীয় পরিচয় বাদ দিয়ে, এজেন্ডা বাদ দিয়ে, পরিচয় বলবো না, এজেন্ডা বাদ দিয়ে সে কিন্তু আজকে একটা অভয় যাতে না হতে পারে এবং অভয়ের ন্যায় বিচারের জন্য রাস্তায় নামছেন এবং ঐক্যবদ্ধ হচ্ছেন। এটা কিন্তু একটা বড় প্রাপ্তি। এটা এই নাগরিক আন্দোলন সবাই যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি, এটা কিন্তু আরো দীর্ঘ পথ বাকি আছে। এই নাগরিক আন্দোলন কিন্তু এই দীর্ঘ পথ হাঁটবে। প্রাপ্তির জায়গায় আর যদি বলেন কি জিনিস, যে আজকে সিবিআই যে চার্জশিট দিচ্ছে, প্রাথমিক যে চার্জশিট, আমরা বলছি যে তাতে আমাদের অসন্তোষ হয়েছে। আমাদের পাল্টা প্রশ্ন হয়েছে, তোমরা তাহলে কাকে ভরসা করো? তোমরা তো চেয়েছিলে যে পুলিশের উপর ভরসা নেই, তাহলে সিবিআই তদন্ত করো। তাহলে আজকে নিয়ে কেন বলছো সিবিআই এর প্রতি অসন্তোষ? আমরা বলছি আমরা চেয়েছিলাম ন্যায় বিচার, আমরা সবার উপর আস্থা রাখতে চেয়েছি, সেটা মহামান্য সুপ্রিম কোর্ট হোক, সেটা সিবিআই হোক। কিন্তু যা যা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সিবিআই যখন বললো তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি অভিজিৎ মন্ডল তাদের গ্রেপ্তার করলো, কিন্তু প্রাথমিক চার্জশিটে তাদের উপর কিন্তু কোনো চার্জ ফ্রেম করা হলো না। যদিও সেটা প্রাথমিক, তার উপর সাপ্লিমেন্টারি চার্জশিট হবে, কিন্তু প্রাথমিক যে চার্জশিট সেটা অত্যন্ত দুর্বল করা হলো। লোয়ার কোর্টে ট্রায়াল চলছে, সেই ট্রায়ালে কি হচ্ছে আমরা জানতে পারছি না, আমরা ধোঁয়াশায়। শুধু আমরা নয়, অভয়ের মা বাবা কেবলমাত্র সাক্ষী দিতে তাদের ডাকা হয়েছিল। গোটা বিষয়টা কি হচ্ছে এটা কিন্তু শিয়ালদা কোর্টে যে ট্রায়াল হচ্ছে, ক্লোজ রুম যে ট্রায়াল, সেখানে সীমাবদ্ধ, আমরা গতি প্রকৃতি জানতে পারছি না। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, একটা প্রাতিষ্ঠানিক হত্যা। আমাদের সহকর্মীকে তার কলকাতার প্রাণ কেন্দ্রে তার সেফেস্ট জায়গা অন ডিউটি রুম, সেখানে তার সাথে এরকম নারকীয় ঘটনা ঘটলো। তারপর সেই তথ্য প্রমাণ তড়িঘড়ি করে লোপাট করার জন্য পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের একাংশ ভয়ানকভাবে তৎপর হলো। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন কথা উঠলো, তাকে প্রিন্সিপাল করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। আজকে ভুড়ি ভুড়ি দুর্নীতির কথা বাইরে আসছে। প্রশ্ন করা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কি সবাই কি ধোয়া তুলসী পাতা? আমরা বলেছি একবারের কথা, আমরা তো বলছি আসলে এই গোটা ঘটনার সাথে যারা যারা যুক্ত প্রত্যেককে প্রকাশ্যে আনা হোক। এই যে আশিস পান্ডের মতো ছেলে, সেটা জুনিয়র ডাক্তার, আমাদের লজ্জা করে বলতে, সে একজন ইন্টার্ন আরজি করে, তাকে সিবিআই হাউস টপসিংয়ে মানে যে রেজাল্ট পাইয়ে দেওয়া সেই নিয়ে যে দুর্নীতি, সেই মামলা তাকে গ্রেফতার করেছে। এদের জন্য আমাদের তো মাথা হেট হচ্ছে। এরাই তো সেই থ্রেড কালচার। কেন এই থ্রেড কালচার কথাটা সামনে এলো? কেন এই ভয়ের রাজনীতির কথাটা সামনে এলো? আপনারা ভাবতে পারছেন যে এইরকম একটা পরিবেশে যে ডাক্তাররা তৈরি হবে, তাদের হাতে যদি পাবলিক যায়, তাহলে কি কিরকম চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষ পাবে? সরকার বললো যে আমাদের সব দাবি নাকি মেনে নেওয়া হয়েছে। বলা হলো যে রেফারেন্স সিস্টেম চালু করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে রেফারেন্স সিস্টেম যে চালু করার কথা আমরা বলেছিলাম, রোগী পরিষেবা যাতে উন্নতি হয় তার জন্য বলেছিলাম, কিচ্ছু চালু হয়নি। আজকে রেফারেলের জন্য রোগীদের ঘুরতে হচ্ছে, রোগীরা মারা যাচ্ছেন, এবং আইওয়াসের মতো করে একটা রেফারেল সিস্টেম চালু করা হয়েছে। স্বাস্থ্য প্রশাসনের একটা অংশ এখন এই যে মানে ভুরি ভুরি দুর্নীতি, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, আমরা বলেছিলাম তার পদত্যাগ চাই। কি অনায়াসে সেই নবান্নের মিটিং এ মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে অভিযোগ থাকলেই তাকে অভিযুক্ত বলা যায় না। অতএব এত এত যে অভিযোগ, সেগুলো যারা করছেন তাদেরকে একটা ভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে সাধারণ মানুষ কেন একত্রিত হচ্ছে? কেননা এই ভয়ের রাজনীতি শুধু যে মেডিকেল কলেজগুলোতে নয়, প্রত্যেকটা সাধারণ কলেজ, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ক্লাবে, প্রত্যেকটা জীবিকায় গ্রাস করছে। সেই ভয়ের রাজনীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়া, আমাদের পথ চলা, আমাদের পথ চলতে হবে, আমাদের একসাথে পথ চলতে হবে, তবেই গিয়ে আমরা এই ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো। এই আন্দোলন চলাকালীন পর পর কখনো জয়নগর, কখনো ফারাক্কা, কখনো পটাশপুর, কখনো ফারাক্কা, একের পর এক ভয়াবহ নারকীয় ঘটনা ঘটে চলেছে। তো আমাদের লড়াইটা ঠিক যেমন এই রাজ্য প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে, রাজ্য প্রশাসনের ভয়ানক এই যে ধর্ষকামী মানসিকতা তার পক্ষ নেওয়ার বিপক্ষে, ঠিক যেমন কোন প্রভাবশালী তথ্যের কাছে সেটিং হয়ে যাওয়ার বিরুদ্ধে, সিবিআই যাতে আমাদের আন্দোলনের চাপে প্রকৃত তদন্ত সামনে আনে এবং বিচার ব্যবস্থা যাতে এই আন্দোলনের চাপে পড়ে ন্যায় বিচার দিতে বাধ্য হয়, তার জন্য ঠিক তেমনি একটা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে, যে সামাজিক ব্যবস্থা একটা মেয়েকে ভোগ্যপণ্য বলে ভাবতে শেখায়, সেই ক্ষমতা কাঠামো যে ধর্ষণের মতো একটা ঘটনাকে স্বাভাবিক করে তোলে, মলেস্টেশনের মতো একটা ঘটনাকে স্বাভাবিক করে তোলে, এবং তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করে
তাদের কণ্ঠ রোধ করাকে স্বাভাবিক বলে করতে শেখায়, সেই সামাজিক ব্যবস্থার বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই। এই লড়াইতে দীর্ঘমেয়াদী, এই লড়াই বহুদিন চলবে, এই লড়াই অভয়ের ন্যায় বিচার ছিনিয়ে না অব্দি চলবে। আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো, একসাথে থাকবো। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাধারণ চাকরিজীবী, শিক্ষিকা, আইটি কর্মী, যে কোনো সাধারণ প্রত্যেকটা পেশার মানুষ, একজন রিক্সা শ্রমিক, একজন ডেলিভারি শ্রমিক, প্রত্যেকে নিজের নিজের মতো করে এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করবো, আমরা তাতে কন্ট্রিবিউট করার চেষ্টা করবো। এভাবেই এই আন্দোলন এগোবে এবং এই আন্দোলন ছাড়া কিন্তু বাঁচার পথ নেই। শাসক দল বলুন, শাসক পক্ষ বলুন, তার উল্টো দিকে আমাদের অভয় পক্ষ হয়ে দাঁড়াতে হবে। এই আন্দোলন কিন্তু বিভেদকামী প্রত্যেকটা শক্তির বিরুদ্ধে, আমাদের কিন্তু একজোট হতে হবে। আমাদের শত্রুপক্ষ চায় যাতে আমরা ছোট 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 গ্রুপে আলাদা হয়ে যাই, এই বিরুদ্ধে অন্যরা লড়ে এবং কোনো না কোনো ভাবে কেউ না কেউ এই আন্দোলনটাকে নিজেদের এজেন্ডায় ব্যবহার করে নেয়। আমরা আমাদের আন্দোলনকে কাউকে ব্যবহার করতে দেব না। আমরা আমাদের নাগরিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এবং বিচার ছিনিয়ে আনা অবধি আমাদের আন্দোলন একসাথে এভাবেই একই তীব্রতায় চলবে। We demand justice, she deserves justice, we all deserve justice. We want justice. She wants justice. You want justice. He wants justice. গায়ক দেবদীপরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। 2024 সালে হাতে স্মার্টফোন পৌঁছে গেছে, কিন্তু ব্রেনটা স্মার্ট হয়নি, তো ইনস্টিংক্টের খেলার মধ্যে আটকে আছে। শুধু চিৎকার করে হাত পা গলা মাথা এসব অন্য লোকের ছিনিয়ে নেওয়ার আগে চিৎকার করো, 19-20 খেলা আল্লাহ কেতন করলাম আল্লাহ সাই। এই 19-20 খেলা আল্লাহ কেতন করলাম আল্লাহ সাই। আল্লাহ ইন্টার খেলা আল্লাহ খেলতালা নিতালা সাই। কোচা খায়গা ফোন জয়ের মত সাতপাঁচ বললেই নয় ছয় নেতার নেই বাট পারে ভয় গাও, নেতার নেই বাট পারে ভয়। 1 2 3 আরে আমি নেতা তুইও নেতা, নেতা যাবো টাকলে বেটা, তুইও নেতা টাকলে বেটা, ভাব আবেগে কয় সাতপাঁচ বললেই নয় ছয় নেতা নেই বাট পারে ভয়। নেতা আর নেতার নেই বাট পারে ভয় গাও। লেগেছে 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 অভয়ার ভয় নাই, অভয়ার ভয় নাই। বলছিল না চাপ নিয়ে লাভ নেই, চাপ নিয়ে লাভ নেই, চাপ নিয়ে লাভ নেই, তালে তালে তালি দাও, চাপ নিয়ে লাভ নেই, তালে তালে তালি দাও, চিৎকার করো আর চাপ নিয়ে লাভ নেই। আরে আমাদের বস্তিতে কেটে যায় মস্তিতে চিনি কম, বস্তিতে চাপ নেই। এলাকার শেয়ানারা বাড়ি এলে খেতে দেবো ঘরে মিনিমাম 1 টাকার কাপ নেই। হাসি মুখে আছি কোনো ফালতু মেকআপ নেই, বড় বড় একদিন পেন আছে খাপ নেই। চাপ নেই ভাই, চাপ নেই, চাপ নেই ভাই, চাপ নেই ভাই, আরে ভাই চাপ নেই ভাই। আরে লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে, আমি থেমে গেছি, আরে থেমে গেছি বেঁধে গেছি ভাই। আমি কি করে বলবো বল, রাস্তা কোনটা জানে, মেট্রোতে করে পড়ো লোকে গেছি। আমি এই এলাকার বাস, একদম পাকা আনা রস, আমি এই এলাকার বাস, একদম পাকা আনা রস। আচ্ছা দিল 10 আয় 2 লাখের বাদ ইউটিউব ভিডিওটা হবে সব আমরা পাইতে দেবো সব। আমাদের বাংলাদেশ বিপ্লব প্রতি প্রাণ বড়ের মাঠ। আরে ছোট মুখে তোর ছোট মুখে বড় কথা মনে করলে পাপ নেই, আমাদের কথার গেঞ্জির মাপ নেই। দোকানে খোঁজ নিয়েই বলছি মানুষকে বাঁচাবার বাড়তি টপ নেই। চাপ নেই ভাই, চাপ নেই, আরে চাপ নেই ভাই, চাপ নেই জোরে। আরে লেগেছে 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 লেগেছে, তুইকে জিভে বেল আম পাতা জোড়া, আরে খেতে পেলে চাবুক ফেলে পালিয়ে যাবে ঘোরাবো। চাপ নেই জাস্ট চেপে যা, আরে মাথা যদি ঢোকে আমি দেখে দেবো
চাপলে চেপে যা। আমি তো অবাক কি খোরাক এটা ভেবে আমাদের নাকি ওরা স্বাধীনতা দেবে। ভাগাহারি, আরে ভাগাহারি, আমাদের যেতে কোনো লাভ নেই, আমাদের বেরোবাড়ি ঝড়ের খোয়াব নেই। ব্রো টাইম পেলে বাড়ি হয়, উড়িয়ে পাড়ারি হয়, আমাদের ঝুপড়িতে লুকোনো লকাত নেই। ছাদের গ্যাটিস থেকে বৃষ্টি পড়ছে, স্বপ্নতে তাই আর অত টুকটাক নেই। চাপ নেই ভাই, চাপ নেই, আরে চাপ নেই ভাই, চাপ নেই। আরে লেগেছে, ও ভাই আর ভয় নাই, ও ভাই আর ভয় নাই। আমি হচ্ছি সন্তোষপুর 16 বিঘা বস্তির একটা ছেলে। মহেশতলা পুরসভার 5 কিলোমিটারের মধ্যে উপস্থিত এই বস্তি, যে বস্তিতে প্রায় 25,000 মানুষ বসবাস করেন। সকল ধর্মের বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে ওখানে বসবাস করি। তো যেখানে 25,000 মানুষের বসবাস, সেখানে এখনো পর্যন্ত কোনো স্কুল নেই, স্বাস্থ্য কেন্দ্র নেই। এমন একটা পরিবেশ থেকে আমি এসেছি। আমাদের এই বস্তিতে 25,000 মানুষ, তাদেরকেও স্বাস্থ্যের পরিষেবার প্রয়োজন পড়ে। তাদেরও জ্বর হয়, তাদেরও বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়, তাদেরকেও হসপিটালে যেতে হয়। আপনারা মনে করছেন কিংবা ভাবছেন যে এটা আমাদের ডাক্তার বন্ধুর সঙ্গে ঘটেছে, তবে আমার মনে হয় বস্তির পক্ষ থেকে আমার বলা উচিত আরো বস্তির মানুষদের জন্য, যে আমাদেরকে বুঝতে হবে এই লড়াইটা কিন্তু বেশি বেশি করে আমাদের স্বাস্থ্যের সমস্যা সবচাইতে বেশি যদি কারোর হয় বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে আমাদের মতো বস্তির শ্রমিকদের। আমাদেরকে যখন হসপিটালে যেতে হয়, আমরা বেড পাই, বড় মুশকিল। বেডগুলো তো নেতাদের নামে বুকিং থাকে, নেতার ছেলের কিছু হলে না ঠিকই বেড পেয়ে যাওয়া যায়, কিন্তু আমরা বেড পাই না। যদি বা বেড পাওয়া যায়, এত ওষুধ লেগে তার ম্যাক্সিমাম ওষুধই হসপিটালে থাকে না, বাইরে থেকে কিনতে হয়, টাকা নেই, সুদে টাকা নিতে হয়। এইটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের অবস্থা। সমস্ত খেটে খাওয়া মানুষের উদ্দেশ্যে আমি 16 বিঘার পক্ষ থেকে আমি বলতে চাই, এই লড়াইটা আমাদের সকলের লড়াই। এই লড়াইটা আমাদের প্রত্যেককে একসাথে লড়াইটা করতে হবে। এই লড়াইটা আমাদের প্রত্যেকের লড়াই, এইটা বেঁচে থাকার লড়াই, এইটা আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর লড়াই। স্বাস্থ্য ব্যবস্থাটাকে এমন কঠিন করে দিয়েছে, বিশ্বাস করুন 16 বিঘার মানুষ শুধু নয়, সমস্ত খেটে খাওয়া মানুষ এখন হসপিটালে যেতে ভয় করছে। কেন কেন স্বাস্থ্য ব্যবস্থাটা কঠিন থাকবে? কেন স্বাস্থ্য ব্যবস্থা একটু সরল হবে না গরিব মানুষের জন্য? আমরা কতটা কষ্টে আছি, তাহলে আমাদেরকে এই লড়াইটা লড়তে হবে। আমরা সকলে এই লড়াই লড়বো। 16 বিঘা বস্তি বাঁচাও সংগ্রামী কমিটি এই লড়াই আছে, একাধিকবার এই লড়াই হেঁটেছে। আমরা ভাবছি আরো কিভাবে বড় করা যায়। কি জানেন তো, আমাদের বস্তির মানুষ, গরিব মানুষ যারা হয়, তাদের না সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে পেট। এই পেটটাকে না ধরে রেখেছে, টান দিচ্ছে উল্টো দিক দিয়ে, যেতে দিচ্ছে না। আমি বলে রাখি, আমরা শান্ত আছি তার মানে এই নয় হেরে গেছি। সবই দেখছি যে এত টান দেবেন না যে দড়ি যেন ছিঁড়ে না যায়, এত টান দেবেন না, দড়ি ছিঁড়ে গেলে কিন্তু বিপদ আছে। এই ভয়ের ব্যবস্থাটাকে বন্ধ করতে হবে। ভয়ের ব্যবস্থা দিয়ে আমাদেরকে আটকানো যাবে না, এই পেট দিয়ে আমাদেরকে আটকানো যাবে না। বিচারে 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 চাই, আরে বিচারে বিচারে বিচার চাই। 100 দিন হতে চললো অভয়ার বিচার নিয়ে আমরা রাজপথে, আমরা রাস্তায়, পাড়ার মোড়ে, চায়ের দোকানে, যেখানেই আছি, স্কুল কলেজের প্রাক্তনীরা সব জায়গায় এক হয়েছে। একটাই উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, সেটা হচ্ছে অভয়ার বিচার। 9ই আগস্ট আমরা ডিউটি করছিলাম, সে সময় জানতে পারি হঠাৎ এক পিজিটি দিদি মারা গেছে। তখনও কারণটা ধোঁয়াশায়। তো সেই সময় আমরা হঠাৎ করে জানতে পারি আত্মহত্যা, কিন্তু মৃত্যুর বিবরণী যদি জানি যে উনি আনড্রেস অবস্থায় ছিলেন, গায়ে অনেক ক্ষতর দাগ।
মৃত্যুকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আত্মহত্যা করে। সেই সময় থেকে আমাদের লড়াইটা কিন্তু শুরু হয় ওইখানে দাঁড়িয়ে আরজি করের জুনিয়র ডাক্তার বাবুরা মিলে, এবং তার সাথে যে তিনটি সংগঠন একদম প্রথম থেকে একদম আন্দোলনের জন্ম লগ্ন থেকে ছিল, মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সিং ইউনিটি এবং সার্ভিস ডক্টরস ফোরাম। তাদের প্রথম দাবি ছিল বডি পোস্টমর্টম হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, এবং পুরোটাই হবে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে। কোন রকম হাসপাতালের অভ্যন্তরীণ কোন রকম ইনকোয়ারি হবে না, বিচার বিভাগীয় তদন্ত লাগবে। এই তিনটি দাবি নিয়ে শুরু হয় আমাদের এই আন্দোলন, যা অবস্থার বিচার এখনো আমরা পাইনি। কিন্তু যেগুলো পেয়েছি সেগুলো এই 100 দিনে ভেবে রাখা দরকার। আমাদের এই আন্দোলন শিখিয়েছে যে কোন রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় আপোষনায় সংগ্রাম, আপোষনায় সংগ্রাম, উৎসব না বিপ্লব, উৎসব না বিপ্লব। We want justice. We want justice. We want justice. ডক্টর আশিস পাত্র, রামকৃষ্ণ মিশন হসপিটাল। 9th অগাস্ট নৃশংসভাবে ধর্ষণ, খুন, হত্যা করা হলো। মা বাবার স্বপ্ন, মেয়েটির স্বপ্ন, সম্ভাবনাকে হত্যা করা হলো। শুধু তাই নয়, এই হত্যা এবং ধর্ষণকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলো, তাকে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো। আমরা মানুষ হিসাবে, ডাক্তার হিসাবে, বাঙালি হিসাবে, ভারতীয় হিসাবে লজ্জিত হলাম, ক্রুদ্ধ হলাম। আমাদের মনের মধ্যে আগুন জ্বলে উঠল, আমরা প্রতিবাদে সামিল হলাম। আমার মনে একটা প্রশ্ন এসেছিল, এই মেয়েটিকে একটা রাস্তায় গাড়ি চাপা দিয়ে বেরো দেওয়া যেত। হঠাৎ করে একটা সরকারি হাসপাতালে হাজার হাজার মানুষের মধ্যে পুলিশের নিরাপত্তা থাকার সময় কেন হত্যা করা হলো তাকে? আমার যা মনে হয়েছে, আমি প্রমাণ দিতে পারবো না, হত্যাটা পুলিশি নিরাপত্তায় থাকাকালীন হাজার হাজার মানুষের মধ্যে সরকারি হাসপাতালে সরকারি কর্তব্যে থাকাকালীন এই কারণেই করা হয়েছে। দেখে নাও, আমরা সরকারের মদত পুষ্ট, প্রশাসনের মদত পুষ্ট, দরকার হলে কেন্দ্রীয় সরকারের সাহায্য আমরা পাবো। আমরা হত্যা করব, যা ইচ্ছে করব, তোমরা কিচ্ছু করতে পারবে না, বুঝে নাও তোমরা। আমরা প্রমাণ ভেঙে চুরমার করে দেব, কিচ্ছু রাখবো না। রক্তের দাগ ফেলে দেব, যে টাইলসে রক্ত লেগে আছে সেই টাইলস আমরা পুলিশি মদতে, সরকারি মদতে, মন্ত্রীর মদতে, সিপির মদতে, ডিসি নর্থের মদতে, ডিসি সেন্ট্রালের উপস্থিতিতে সব এভিডেন্স লোপাট করে দেব। তোমরা কি করবে? কিচ্ছু করতে পারবে না। এই হচ্ছে তাদের উদ্দেশ্য, এইখানে যেটাকে বলে ফিয়ার সাইকোসিস তৈরি করা। মানুষ যে সাহস ফিরে এসেছে, যে সাহস সংক্রামিত হয়েছে, সেই সাহসটা দরকার আমাদের। সরকার পাল্টাতে পারে, শাসক পাল্টাতে পারে, কিন্তু প্রতিবাদ যদি মিলিয়ে যায় তাহলে আমাদের পক্ষে বড় বিপদ। আমরা অদলীয় কর্মসূচি করছি মানে এটা নয় আমরা পার্টিজান নই, কিন্তু প্রত্যেকে অস্বীকার করতে পারবো না, তাদের প্রত্যেকের রাজনৈতিক ভাবনা প্রত্যেকের আছে। আমরা যদি সেটাকে অস্বীকার করি ভুল করব। কিন্তু এটা খেয়াল রাখতে হবে আমাদের আন্দোলন যেন পার্টিজান আন্দোলন না হয়ে যায়। কিন্তু আমরা যদি বলি তোমার মনের ভাবনা সরিয়ে দিয়ে আন্দোলন, না, লক্ষ্যটা এক থাকলেই হলো। কি লক্ষ্যে আন্দোলন করছি আমরা? লক্ষ্য থেকে বিচ্যুত না হলেই হলো। এবং আমার খুব খারাপ লেগেছে একটা জায়গায়, আমরা মীনাক্ষী কলতানের নাম বলছি না কেন? কোন ভাবনা থেকে? তোরা একটা পার্টি বলে, তাহলে তো আমরা একটা অন্য পার্টিতে ঢুকে গেছি, অদলীয় থাকতে পারছি না। যে ডেড বডিটাকে এইভাবে নিয়ে চলে যাওয়া হচ্ছিল, পুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, প্রথম কারা আটকে ছিল? কলতান এবং মীনাক্ষী। অকৃতজ্ঞ হওয়া চলবে না, অদলীয় থাকতে হবে। অদলীয় মানে সত্যটাকে সত্যের মতো করে বলতে হবে। যারা এই আন্দোলনে এসেছে, সে যে দলেরই হোক, তাদের নাম নিতে হবে। এই নাম না নেওয়াটাও কিন্তু দলীয় কার্যকলাপ এবং পার্টিজান কার্যকলাপের মধ্যে পড়ে। এটা পরিষ্কার করে আমি বলতে চাই।
সিবিআই বলছে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। তা তথ্য প্রমাণ লোপাটটা করলো কারা? তাদের কাস্টডিতে নিয়ে বিচার হবে না কেন? না আইপিএস ভাই ভাই, আজকে ওখানে শুধু টালা থানার ওসি কেন অ্যারেস্ট হবে? টালা থানায় ওসির কাজ করার কি হিম্মত ছিল? যেখানে সিপি হাজির, ডিসি নর্থ হাজির, ডিসি সেন্ট্রাল হাজির। আমাদের দাবি এদের কাস্টডিতে নিয়ে তাদের তদন্তের আওতার মধ্যে আনুন। আপনারা আপোষ করছেন কোথাও কোনোভাবে সরকারের সাথে, প্রশাসনের সাথে। সিবিআই কে বলছি এবং কেন্দ্রীয় সরকারকে বলছি, কেন আসবে না এরা? তারা তো হাজির ছিল। যদি টালা থানার ওসি যেতে পারে, সে কে হরিদাস পাল, তার মাথা কটা মাথা আছে, এদের উপস্থিতিতে তাদের অগ্রাহ্য করে এই কাজ করতে পারে? এটা পরিষ্কার দাবি আমাদের, এদের তদন্তের আওতায় আনতে হবে। আমরা কোনো ব্যারিকেড ভাঙিনি, কোনো সংঘর্ষে যাইনি, কিন্তু আমরা দাঁতে দাঁত চেপে বুঝিয়ে দিয়েছি আমরা সংঘর্ষে যাচ্ছি না মানে আন্দোলন ছেড়ে চলে যাচ্ছি এমন নয়। আমাদের ধৈর্যের পরীক্ষা নাও। এখনো বলছি, আপনারা যদি ভেবে থাকেন ভিড় হালকা হয়ে গেছে, না, প্রত্যেকের মধ্যে আগুন তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলছে। যদি বেচাল দেখি, সেই আগুন দাউ দাউ করে জ্বলবে। বিচার আমাদের ছিনিয়ে আনতেই হবে। মানুষকে ভুলে যাবেন না আপনারা যারা এগুলো করছেন। আবারও বলছি, এটা গণেশ ঘোষের বাংলা, এটা প্রীতিলতার বাংলা, এটা মাস্টারদা সূর্য সেনের বাংলা, এটা সুভাষ বোসের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, হাজার বিপ্লবীর বাংলা। এই বাংলা কিন্তু কাকেও ক্ষমা করবে না। সে কোনো সরকার চেনে না, কোনো রাজনৈতিক দল চেনে না। অন্যায়ের প্রতিবাদ হতে শুরু করেছে, সাহস সংক্রমিত হচ্ছে এক মানুষ থেকে অন্য মানুষে। এই সাহস সঞ্চার হয়েছে। আমরা এই সাহস নিয়ে এই আন্দোলন আমরা এখনই ছেড়ে দিচ্ছি না। আপনারা যদি বলেন লোক কমছে, হ্যাঁ লোক কমেছে। যখন প্রয়োজন হবে আবারও সেইভাবে আন্দোলন প্রস্ফুটিত হবে। কিন্তু আপনারা জেনে রাখুন, তিলোত্তমার রক্ত চোখ, তিলোত্তমার রক্ত চোখ। নমস্কার। আমাদের আন্দোলনটা কেন? প্রথম কথা, এই অভয়া ন্যায় বিচার। ন্যায় বিচারটা কি? আমার দিদির যাতে যে ঘটনাটা হয়েছে, যে দুর্ঘটনাটা হয়েছে, সেটা যেন সঠিক ন্যায় হোক। সেটা সিবিআই করুক, তার সাথে আমাদের শিয়ালদা কোর্ট করুক, সুপ্রিম কোর্ট করুক, যেই করুক, আমরা চাই শুধু দিদির ন্যায়। যে দিদি আজকে আমাদের দিকে তাকিয়ে আছে, কি আমরা রাজপথ ছাড়ি নাই। আমরা বারো বলি অভয়া ভয় নাই, আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা এই দিদিকে আশ্বাসন দিচ্ছি কি আমরা যতদিন রাস্তায় থাকবো, অতদিন আমরা চাইবো ন্যায় বিচারে যেন ছিনিয়ে আন। আমরা রাস্তা কিন্তু ছাড়ছি না। প্রত্যেকটা মানুষ যারা যারা এখানে বসে আছে, আমি জানি সবাই সিদ্ধারা কিন্তু সোজা, তাই এখানে বসে আছে। ডাক্তারদের আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন না, এটা আমরা প্রথম দিন ধরে বলছি। আমরা চেয়েছিলাম এই আন্দোলনটা আরো বড় হবে, আরো বড় হয়েছে। যে দিন দিন প্রত্যেকটা কর্মী, আপনি দেখবেন সিস্টার, হেলথ কর্মী, আমাদের উবের ড্রাইভার, ওলা ড্রাইভার, ইভেন কি রিক্সা চালকও, তার সাথে আমাদের আইটি কর্মী, আজকে এখানে স্কুল টিচার, সবাই, ইভেন কি আমাদের সাথে অনেক পুলিশও ছিল যারা সিদ্ধারা সোজা, তারাও কিন্তু আমাদের সাথে হেঁটেছে। তো আমাদের সাথে সবাই যুক্ত ছিল। আজকে আমরা দুটো দাবি নিয়ে লড়ছি, অভয়া ন্যায় বিচার আর বাংলায় যেন একটা অভয়া না হয়। হয়তো অনশন শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের খিদে এখনো মেটেনি। কিসের খিদে? জাস্টিসের খিদে, ন্যায় বিচারের খিদে, এটা এখন আমাদের মেটেনি। তাহলে এই আন্দোলন অতদিন চলবে যতদিন আমাদের জাস্টিস আমরা খুঁজে না পাই। আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন আমার দিদির ন্যায় বিচার না পায়। তার সাথে আমাদের কি দাবি ছিল? একটা ভালো স্বাস্থ্য পরিকাঠামো। কি স্বাস্থ্য পরিকাঠামো কি? এখানে পাশে এমআর বাম্বুর আছে, ওখান থেকে পেশেন্ট রেফারে এসএসকে হয়ে যায়, কেন যাবে? এখানে কি নেই? এখানে এত বড় বড় বিল্ডিং করে রেখেছে, তো কি মানে ওকে কি মানে এখানে যেতে হবে? এসএসকে কেন যাবে? এসএসকে আজকে নর্থ বেঙ্গল থেকে একটা লোককে আসতে এনআরএস, কেন আসবে এনআরএস? নর্থ বেঙ্গলে চিকিৎসা হচ্ছে না। মাত্র বাড়ি বড় করে করে ঘর রং করে দিয়ে হসপিটাল তৈরি হয় না। হসপিটাল তৈরি হয় কোথায়? ওখানে ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাংলার মানুষকে এই প্রপার চিকিৎসা প্রোভাইড করা এই গভর্নমেন্টের কাজ। আমরা শুধু সার্ভিস দিতে পারি, আমাদের হাতে বেশি কিছু নেই। কি হয়, আজকে একটা হসপিটালে গেলাম, সিটি স্ক্যান নেই, পেশেন্টটা মারা গেল,
জুনিয়র ডাক্তার দোষী। সিটি স্ক্যান আছে কিন্তু লোক কাজ করানোর নেই, এটা আমাদের জানতে হবে। প্রত্যেকটা জায়গায় বড় আজকে 30টা না 36টা মেডিকেল কলেজ, তো আমাদের কেন বারবার একটা পেশেন্টকে নিয়ে কলকাতায় রিফার রোগী মানে আজকে এনআরএস থেকে আরজিকর থেকে এখানে ওখান থেকে কেন যেতে হবে? আমাদের প্রশ্ন এখানেই ছিল। আজকে আপনারা দেখবেন হসপিটালে অনেক জায়গায় বলছে ইনজেকশনের একটা দুর্নীতি, একটা গ্লাভসের দুর্নীতি, কাজের প্রবলেম হচ্ছে। একটা সাধারণ মানুষ যখন হসপিটালে যায় ওর কি দাঁড়িয়ে একটা প্রপার চিকিৎসা। আজকে বাংলার মানুষকে, আমার প্রশ্ন থাকবে, বাংলার মানুষকে চিকিৎসা নিতে গিয়ে কেন বোম্বে যেতে হয়, কেন ভেলোর যেতে হয়, কেন অন্য জায়গায় যেতে হয়? আমাদের কলকাতা সবকিছু আছে, আমাদের বাংলায় সবকিছু, কেন যেতে হয়? এটাও প্রশ্ন থেকে গেল। এইসব নিয়ে আমাদের লড়াই। আমাদের লড়াই কিন্তু আবার বলছি, আমাদের লড়াই কিন্তু শুধু ডাক্তারদের লড়াই না, আমাদের লড়াই প্রত্যেকটা মানুষকে নিয়ে। প্রত্যেকটা মানুষ, আমরা চেয়েছি এটা স্বাস্থ্য, অলরেডি খাদ্য চলে গেছে, অলরেডি শিক্ষা চলে গেছে, এই স্বাস্থ্যটাকে আমরা ধরে রেখেছি। এই স্বাস্থ্যটাকে আমরা চেঞ্জ করতে চাই, সিস্টেমিক চেঞ্জ। আমরা চাই না কি একটা পার্টি বদল করি, এই করি, আমরা চাই না। আমরা পলিটিক্স করতে কেউ আসিনি, আমাদের বলে হয়েছিল তোমাদের চেয়ার লাগবে। হ্যাঁ, আমাদের চেয়ার লাগবে, আমরা চেয়ার নিয়ে পেশেন্টদের চিকিৎসা করতে চাই। আমরা চেয়ার নিয়ে পেশেন্টদের চিকিৎসা করতে চাই, চেয়ার দিয়ে পেশেন্টদের বসাতে চাই, আমরা চেয়ার নিয়ে পলিটিক্স করতে চাই না। আর রইল কথা স্বাস্থ্য পরিকাঠামো, আমরা চাই এই সিস্টেমিক চেঞ্জটা আমাদের যত প্রয়োজন। প্রত্যেকটা নাগরিক যারা যারা আজকে বাংলার বুকে আসছে, প্রত্যেকটা নাগরিক এটা রিজার্ভ করে একটা ভালো চিকিৎসা, ভালো ট্রিটমেন্ট, ভালো হসপিটালের কেয়ার, ভালো পরিষ্কার জায়গা। এটা কেন দিতে পারছে না? এটা কেন, আমার প্রশ্ন এখানে থেকে গেল, কেন দিতে পারছে না? এইটুকু দাবি নিয়ে লড়াই, এটা কি অনেক বড় দাবি? একদম ছোট দাবি। তার সাথে আজকে যে পাড়ায় গলি গলি যে থ্রেড কালচার, কাটমানি, এইসব যে হচ্ছে তার বিরুদ্ধে লড়াই আমাদের। কেন লড়াই? এই যে থ্রেড কালচার প্রত্যেকটা যে মেডিকেল কলেজে ঢুকেছে, প্রত্যেকটা মেডিকেল কলেজে কি তোদের ফেল করে দেবো, পাস করে দেবো, এই কি, এটা কি, এই সিস্টেমটা কি? এটা তো পুরো পাড়ার গুন্ডার মতো। আমি এখান থেকে বলতে চাই, আজকে এখানে যত লোক আছে, যদি পরের দিন কোন পাড়ায় কোন গলিতে এরকম যদি কোন লোককে দেখতে পারেন যে থ্রেড দেয়, পয়সা চায়, তার সামনে সিদ্ধা সোজা হয়ে দাঁড়াবেন। আজকে একজন আপনি দাঁড়াবেন, কালকে আপনার সাথে 100 জন দাঁড়াবে। আমরা যে প্রত্যেকদিন বলি we want justice, we want justice, we want justice, now we don't want justice, we deserve justice। হলো অনেকদিন হলো, 100 দিন হলো, we deserve justice। যতদিন জাস্টিস পাবো না ততদিন রাজপথ ছাড়বো না। আমরা এবার জোরে সবাই মিলে একটু বলি, we deserve justice, we deserve justice, we deserve justice। হক 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 প্রতিবাদ, 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 হক 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 প্রতিবাদ। আমাদের পরবর্তী বক্তা অনুভব দা, যাদবপুর হাইস্কুল থেকে। বাংলার সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বহু বছর বাদে বাংলার মানুষ এইভাবে রাস্তায় নেমেছে। 2011 থেকে যে বর্তমান সরকার এসছে, আমরা তারপরে দেখেছি ধারাবাহিকভাবে যে ধর্ষণ, নারীদের উপর আক্রমণ বেড়েছে, সেটাকে কিভাবে ডাইলিউট করার চেষ্টা করেছে, তাকে গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করেছে। 14ই আগস্টের যে মানুষের স্বতঃস্ফূর্ত রাস্তায় নামা, সেটা তৃণমূল সরকারের সামগ্রিক যে ভূমিকা, দীর্ঘ বছর ধরে তার যে ভূমিকা, তার বিরুদ্ধে মানুষের রাস্তায় নামা। জুনিয়র ডাক্তারদের তরফে ডাক্তার দেবাশিস হালদার যে কথাটা বলেছেন, সেটা অবশ্যই মাথায় রাখা যে এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা প্রত্যেকটা নাগরিকের আন্দোলন, গণতান্ত্রিক দাবির আন্দোলন। আসলে আমরা এমন একটা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে থাকি যেখানে নারীর উপর বা যে কোনো দুর্বল অংশের উপরে সাধারণ আক্রমণটাই একটা স্বাভাবিক ঘটনা। বন্ধু, তার মানে বুঝতে হবে এই কাঠামোটার মধ্যে কোনো একটা গোলমাল আছে, যে কারণে হচ্ছে এই ধর্ষণটা হয়। যে ধর্ষকরা এই কাজটা করেছে, এই বর্বরতম ঘটনা ঘটিয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এই সামগ্রিক ব্যবস্থার সাথে অঙ্গীভূত। এটা তাই বন্ধু, ব্যবস্থার উপরে নজরটা দেওয়া আমাদের জরুরি। শুধু বিচ্ছিন্ন ভাবে অভয়ের যদি বিচারের দাবি করতে হয়, এই অভয়ের ঘটনা যদি ভবিষ্যতে বন্ধ করতে হয়, তাহলে বিচ্ছিন্ন ভাবে এটা নয়।
শুধু অভয়ের বিচারের জন্য হবে না, তাহলে ব্যবস্থাটা সম্পর্কেও আমাদের সন্দিহান হতে হবে এবং সেইটা সম্পর্কে আমাদের সচেতনতা বাড়াতে হবে। ডাক্তারদের উপর যে আমরা আক্রমণ দেখছি বিভিন্ন জায়গায়, রোগীর বিগত এই কিছুক্ষণ আগে একজন ডাক্তার বলেছেন, জুনিয়র ডাক্তার বলেছেন, তারা সঠিকভাবেই বলেছেন, এই যে সামগ্রিকভাবে যে চিকিৎসা ব্যবস্থা, যে চিকিৎসা অবস্থাকে দুর্বল করে দেওয়া হচ্ছে, যে চিকিৎসা অবস্থার জন্য আজকে রোগী কোনো ইমিডিয়েট সাহায্য পাচ্ছে না দেখে সে হয়তো কোনো স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণ করছে, এটাই সরকারি হাসপাতালের অবস্থা। তার মানে সরকারি হাসপাতালের এই যে করুণ দুর্দশার কন্ডিশন, এটাকেও যদি আমাকে পরিবর্তন করতে হবে তাহলে আমাকে সমাজটার দিকে তাকাতে হবে। নারী সুরক্ষা থেকে শুরু করে সমস্ত, এমনকি স্বাস্থ্য শিক্ষার পরিকাঠামোর বিষয়টাও এই সামগ্রিকভাবে অসাম্যের যে সমাজ তার সাথে যুক্ত। তাই অভয়ের জন্য যে লড়াই, তাকে সামগ্রিকভাবে যে অসাম্যের উপর দাঁড়িয়ে থাকা সমাজ, তার বিরুদ্ধে লড়াইয়ের অংশীভূত করা উচিত। সেই ব্যবস্থাকে সচেতন ভাবে, যে ব্যবস্থা এরকম ধর্ষকদের তৈরি করে, আমি আবার বলছি বন্ধু, শুধু ধর্ষকদের দিকে তাকাবেন না, শুধু হচ্ছে দুর্নীতিবাজদের দিকে তাকাবেন না, যে ব্যবস্থা দুর্নীতিবাজদের দিকে তৈরি করছে তার দিকে তাকান। সামগ্রিকভাবে তাহলে এই ধর্ষক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য মাথায় রাখতে হবে অসাম্য মুক্ত একটা সমাজ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে অভয়ের যে মুক্তির বিচারের দাবি, সেই লড়াইকে যুক্ত করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। তিনি অসাম্যের কথা বললেন, খুব সত্যি কথা। এই বিপুল অসাম্য আমাদের সমাজ ব্যবস্থাকে আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে আজকে থেকে 20 বছর আগে যে ঘটনাগুলো আমরা ভাবতে পারতাম না, সেসব ঘটনা এখন কাগজ খুলে রোজই আমরা পড়ছি এবং খানিকটা হয়তো অভ্যস্ত হয়ে গেছে। এরকম তো হওয়ার, এরকমই তো হচ্ছে, আর বোধহয় কিছু পাল্টাবে না। সত্যি কি তাই? কিছুই কি পাল্টাবে না? কিছু যদি পাল্টাবে না আমরা ধরেই নিয়েছি বা ভেবেই ফেলেছি, তাহলে বোধহয় রাস্তায় এসে দাঁড়াতাম না। আমাদের মধ্যে অনেকেই বুঝতে পারছি যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের পাল্টাতে হবে, নিজেদের তো পাল্টাতে হবে, তার সাথে পাল্টাতে হবে এই বিপুল অসাম্যকে। এই বিপুল অসাম্য যে এই অদ্ভুত অস্বাস্থ্যকর অনৈতিক দুর্নীতিপরায়ণ প্রশাসনের জন্ম দেয়, সেই প্রশাসন আমরা জানি না সেটিং হয়েছে কি হয়নি। আমরা এটাও জানি না যে এই সেটিং করে আর কতদিন এভাবে চালানো যাবে। তবে আমরা যারা রাস্তায় আছি এবং থাকবো বলে ঠিক করেছি, আমরা কিন্তু প্রশ্ন তুলব, আমরা কিন্তু প্রশ্ন তুলেই যাব। আমাদের অনেকে এই আন্দোলন যখন শুরু হয় বলা হয়েছিল এটা অরাজনৈতিক আন্দোলন। আমি বলবো যে এটা কখনোই অরাজনৈতিক আন্দোলন নয়। এই আন্দোলন অবশ্যই রাজনৈতিক আন্দোলন। এই রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের রাজনীতি, এই রাজনীতি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের রাজনীতি, এই রাজনীতি ক্ষমতার বিরুদ্ধে জনতার রাজনীতি। আমাদেরও কিন্তু একটা ক্ষমতা আছে, সেটা জনতার ক্ষমতা। সেই ক্ষমতাকে আমরা কাজে লাগাবো না কেন, এটা আমার প্রশ্ন। সেই ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণই কিন্তু আমরা বেঁচে আছি। আমাদের ক্ষমতা যতদিন আছে, আমরা যতদিন ঐক্যবদ্ধভাবে আছি, এই জনতা যতদিন ঐক্যবদ্ধভাবে আছে, ততদিনই কিন্তু আমরা সেই অসাম্যের রাজনীতির বিরুদ্ধে বেঁচে থাকতে পারবো, টিকে থাকতে পারবো। এটা এই লড়াই, এই আন্দোলন শুধু অভয়ার বিচার পাওয়ার আন্দোলন বোধহয় নয়, এটা আমাদেরও কিন্তু বিচার পাওয়ার আন্দোলন, এটা আমাদেরও কিন্তু টিকে থাকার আন্দোলন। আমাদের টিকে থাকতেই হবে। যারা আন্দোলনের রাস্তায় নেমে আছেন ডে 0 থেকে আজও এবং আগামী কালও থাকবেন, এবং যারা আন্দোলনকারী থেকে অনশনকারী হয়েছে যেমন কি আমি, তাদের সবারই প্রত্যেকেই একই স্তরে একইভাবে হৃদয় হিসেবে আমরা কিন্তু একত্রিতই আছি। সবাই কিন্তু রক্ত মাংসেরই মানুষ, আমরা কোনো আলাদা করে কিছু করিনি, সেটা আমি বারবার জানাচ্ছি। আবার একটা কথা বলি, 17 দিন যে আমরা অনশন করেছি সেটা কিন্তু একবারের জন্যেও
আমি বা আমাদের কারোরই কিন্তু খিদে পায়নি, খালি একটাই ছিল যে জাস্টিসের যেন খিদেটা যেন মিটে যায়। সেই হিসেবে দেখতে গেলে কিন্তু আমরা আজও প্রত্যেকটি আন্দোলনকারী প্রত্যেকে কিন্তু অভুক্ত আছি, প্রত্যেকে কিন্তু এখনো অবধি সেই তেষ্টা বা খিদে মেটেনি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা সবাই কিন্তু অনশনকারী। আরেকটা কথা জানাতে চাই, সেটা হলো যারা আমরা এখানে আছি তারা আমরা সবাই আজকে এসেছি সাউথ কলকাতা অ্যালুমনাই কালেক্টিভের তরফ থেকে, এবং এখানে যারা যারা আছেন তারা প্রত্যেকেই নিজের স্কুলের ব্যাপারে ভেবে এসছে। স্কুল মানে যেখান থেকে লোকের শিক্ষা পাই আমরা, সেই শিক্ষাটা পেয়েছি বলেই আজকে আমরা এখানে মাথা উচ্চ রেখে শীত দ্বারা সোজা রেখে বারবার রাস্তায় নামতে নির্দ্বিধায় নামছি এবং নামতে পারছি। তো তার জন্য আমি সবাইকে জানাবো একটা করতালে, আমাদের যারা শিক্ষিকা রয়েছেন, যারা আমাদের স্কুল রয়েছেন, তাদেরকে একটা ধন্যবাদ জানাই, তাদেরকে একটা নমন করি, তাদেরকে জানাই যে আপনাদের শিক্ষা কিন্তু বিফল যায়নি। সেই শিক্ষার জন্যে আমরা এখানে এসেছি এবং আমরা থাকবো। শিক্ষা নিয়ে যখন কথা বলছি তখন এটা আজকেও বলতে আমার খুব দুঃখ হচ্ছে যে আজও কিন্তু আমাদের যে মেডিকেল কলেজ, সেই শিক্ষার জায়গা যেটা শিক্ষামন্ত্রী হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু আজও দুর্নীতি চলছে। সেখানে আজও থ্রেড কালচারের নামে লোকেরা গোল্ড মেডেলের মানে পাইয়ে দেওয়ার আশা করিয়ে বলছে যে হ্যাঁ ঠিক আছে তুই এটা করে দে, তাহলে তোকে এটা পাইয়ে দেবো। আমি আজকে এখানে বলছি, আমি এখানে 3rd ইয়ার ফাইনাল ইয়ার এক্সাম আমার 2nd ডিসেম্বর থেকে। পাস করবো কি ফেল করবো আমি জানি না, কিন্তু যাই করবো সেটা শীত দ্বারা সোজা রেখে মাথা না ঘুরিয়েই করবো, এবং যদি ফেলও করি সেটা কিন্তু আমি কারোর কাছ থেকে ভিক্ষা নিয়ে পাস করবো না। আমি নিজের দমে পাস করবো, দমে পাস করতে হয় করবো। এবং ডাক্তারি সমাজে প্রত্যেকে একটা ভালো মানুষ হতে হয়, কোনোভাবেই চিকিৎসক হওয়ার জন্য। আর আমরা প্রত্যেকবারই WBJD তরফ থেকে বলে এসেছি, আমরা কিন্তু আলাদা করে চিকিৎসক নই। এখানে যারা যারা দাঁড়িয়ে আছেন বা যারা যারা ভিডিওতে দেখবেন পরবর্তীকালে, বা যারা যারা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে মনে প্রাণে জড়িয়ে আছেন, তারা কিন্তু সবাই চিকিৎসক, প্রত্যেকে কিন্তু সমাজের চিকিৎসা করছেন। আর একটা কথা বলি শেষ করব, আজকে অনেকেই জিজ্ঞেস করছে বা জিজ্ঞেস করতে হয়তো বাধ্য হচ্ছে আমরা, যে আমরা কি একটু ধীমে গতিতে যাচ্ছি, আমরা কি একটুখানি ঝিমিয়ে পড়ছি। তাকে একটাই সদুত্তর দেওয়ার এই মুহূর্তে আমি আমার যতখানি ক্যাপাবিলিটি আছে, সুবুদ্ধি আছে, সেই হিসেবে বলতে পারি ঝিমিয়ে পড়ছে কিন্তু কয়েকজনই, যাদের কাছে পাওয়ার আছে ঝিমিয়ে না পড়ার, যাদের কাছে পাওয়ার আছে এই সমস্ত ব্যাপারগুলোকে বদলানোর জন্য, যার কারণে আমাদেরকে রাস্তায় না আসতে হয়, যাতে আরেকটা ভয়া না হতে পারে। এবং আজ থেকে আমি খালি একটাই আবেদন করতে চাই এই মঞ্চ থেকে, সেটা হলো যখন প্রত্যেকে আমরা আজকে কাজে যাচ্ছি, প্রত্যেকে আমরা নিশ্চয়ই স্কুল কলেজ অফিস কোথাও আমরা যাচ্ছি নিশ্চয়ই, তার আগে নিশ্চয়ই আমরা নিজেকে আয়নায় প্রতিবিম্বিত দেখছি। তো সেইখানে দয়া করে নিজেকে ভাববেন যে এই যাকে দেখতে পাচ্ছেন আয়নায়, সেও কিন্তু একটি অভয়া। তার কিন্তু জাতি নেই, তার কিন্তু লিঙ্গ নেই, তার কিন্তু ধর্ম নেই, তার কিন্তু কোনো দলীয় রাজনৈতিক কার্যকলাপ কিচ্ছু নেই। সেই অভয়া আমিও হতে পারতাম, সেই অভয়া আপনিও হতে পারতেন, সেই অভয়া একজন অন্তঃসত্ত্বা মায়ের যার এখন জন্ম দেয়নি সেই শিশুটিও হতে পারে। যাতে সেটা না হয় সেটার জন্য চোখে চোখ রেখে নিজের আয়নার দিকে তাকিয়ে বলবো আরেকটি অভয়া যেন না হয়। Justice! We deserve justice! We want justice! She wants justice! আমরা তো জানি স্বাস্থ্যই সম্পদ, তার মানে একটা মানুষের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সে সম্পদ অর্জন করলো, তার মানে তার সব থেকে আলটিমেট ভালো থাকা দরকার তার স্বাস্থ্যটাই। আর সেই স্বাস্থ্যটাকেই যদি ভেঙে দেওয়া যায়, সাথে শিক্ষাকেও যদি ভেঙে দেওয়া যায়, তাহলে একটা জাতির মেরুদণ্ড ভেঙে যায়। আর ঠিক সেটাই হতে চলেছে আমাদের সঙ্গে। স্বাস্থ্য ব্যবস্থার অন্দরটাকে ঘোখলা করে দিয়ে জাস্ট মানুষের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া। সেই মেরুদণ্ড ভাঙতে গিয়ে এখন ধরা পড়ে গেছে। মানে আমি একজন নার্সিং অফিসার 60 থেকে 65টা পেশেন্ট সামলায়। 3 জন ডক্টর সারা ওয়ার্ডটা সামলাচ্ছেন, সাথে ওপিডি সামলাচ্ছেন,
সাথে আদার্স কাজ করবো, তার সাথে পড়াশোনা আছে, সবই করছি। তা এই পরিস্থিতি যদি স্বাস্থ্য ব্যবস্থা নয়, বেসিক পরিস্থিতি মানে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি না করার চেষ্টা, কোন স্টাফ রিক্রুটমেন্ট নেই, কোন ডক্টরদের পার্মানেন্ট করার ব্যাপার নেই। কেন আমরা ডাক্তাররা সিস্টাররা জায়গায় জায়গায় মার খাবো, আমরা হসপিটালে মার খাবো? আমরা কেন এগুলো পরিষেবা দেওয়ার পরেও করবো? তার জন্য প্রশাসন দায়ী, আমরাও বলবো প্রশাসন দায়ী। যে প্রশাসনে আসুক না কেন, যে দলই আসুক না কেন, এই ব্যবস্থা যাতে ঠিক হয় এই দাবি আমাদের থাকবে। প্রত্যেকটা মানুষ যদি ভালো থাকতে চায় তাহলে প্রত্যেকটা নাগরিককে দলমত নির্বিশেষে এই দাবি বজায় রাখতে হবে যে সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সমস্ত চালু করতে হবে। এগুলো যেন থাকে, তবেই আমরা বাঁচবো, নাহলে আমাদের কেউ বাঁচাবে না। কোন দলীয় নেতারা আমাদের বাঁচাবে না, আমাদের যদি কোনো ডিমান্ড থাকে। আরেকটা দিক যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমরা লড়াই তো নিশ্চয়ই করব, আমরা নিশ্চয়ই এগুলো ডিমান্ড করব, লড়াই করব, কিন্তু লড়াই আমাদের লক্ষ্য কেন হবে? আমরা নিজেদেরকে সভ্য বলে পরিচয় কি করে দেব, শিক্ষিত বলে পরিচয় কি করে দেব? এখানে আমরা কন্যাশ্রী, যুবশ্রী, অমুক তমুক এত কিছু হচ্ছে, তাহলে তার শ্রীটা কোথায়? শ্রীটা কোথায়? কন্যা আছে, তার শ্রী কোথায়? যে দেশে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ যাতে না করা হয় এটা আইন করে বন্ধ করতে হয়, তাহলে আমরা কিসের সভ্য? প্রত্যেকটা ঘরের মা বাবাকে এটা হতে হবে যে আমার ঘরে যে বাচ্চাটা জন্ম দেবে তাকে আমি সুশিক্ষা, মানে ওই এডুকেশনের পিছনে দৌড়িয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট করব, কত নাম্বার আনবো, 700-র মধ্যে 700 পাবে, 1000-এর মধ্যে 1000 পাবে, এটা না করে সবার আগে পড়তে হবে আমার বাচ্চাটা আরেকজনকে রেসপেক্ট করতে শিখবে, আমার বাচ্চাটা একটা অসুস্থ মানুষকে, একটা দুঃখী মানুষকে হেল্প করতে শিখবে, তবে সে নিজেকে প্রস্ফুটিত করতে পারবে জনসাধারণের কাছে, সবার কাছে। সুস্থ সমাজ তৈরি করতে পারবো, হয়তো পারবো, চেষ্টা ছাড়বো না। ভালোবাসুন, সবাইকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে জানুন, তবে আরেকজনকে জানতে পারবেন, ভালো খারাপের পার্থক্য করতে পারবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই দিদিকে এত লেজিট এবং স্ট্যাগারিং পয়েন্টস দেওয়ার জন্য, এবং সাউথ কলকাতা অ্যালামনি কালেকটিভের তরফ থেকে এসছেন আমাদের ডাকে, এবং যেখানে ছিলেন নিজেদের কাজ কর্ম সবকিছু ফেলেই আপনারা এসছেন। তো এবং আমি কিছুটা মানে এটা বলতে চাই যে আই উড লাইক টু রিয়েলি অ্যাপোলোজাইজ যাদেরকে আমরা ইনভলভ করতে পারলাম না এবং হয়তো এখানে হয়তো জায়গা দিতে পারলাম না নিজেদের বক্তৃতা রাখার জন্য। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন সময়ের আমাদের একটুখানি অসুবিধা আছে, তাই জন্য আমরা এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত।